কথাটা যখন কথার ফাঁকে কথা হারিয়ে ফেলে, জমে থাকা সব অভিমানগুলো অতীত খুঁজে ফেরে। হাতড়ে স্মৃতি চেনা পৃথিবী আবার লাগে ফাঁকা। মনের হয়ে ভাবতে বসে আজ সত্যি কত একা। সত্যি আমরা বোধহয় এই মুহূর্তে সবাই ভীষণ একা। আর তোমার একাকিত্ব, আমার একাকিত্ব, আমাদের একাকিত্বকে কাছে নিয়ে একটু ভালো থাকবার চেষ্টা করি, চলো সবাই মিলে। লকডাউনে ঘরবন্দির এই সময়ে যতটুকু এভাবে ভালো থাকা যায়, আমাদের ছোট্ট প্রয়াস সবার জন্য, বন্ধুদের জন্য। সুতরাং যারা রয়েছেন আমাদের সাথে, যারা থাকবেন, অনেক শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আমি রয়েছি আবেদিন হক আদি আপনাদের সাথে। আর আজকের আমাদের কবিতা তোমার জন্য যিনি অতিথি রয়েছেন, তিনি আমাদের সবার খুব প্রিয় মানুষ। তার বিভিন্ন কাজকর্ম আমাদের ভীষণভাবে প্রাণিত করে, তার চিন্তা ভাবনা। আদতে তিনি একজন বিজ্ঞানী, আমি একটু বলেও রাখি। কিন্তু এই সত্তার বাইরে গিয়েও তিনি লেখালেখির জগতে, কবিতার জগতের একজন উজ্জ্বল নক্ষত্র, একজন তারা। তার বিভিন্ন লেখা আমরা পত্র পত্রিকায়, সাহিত্যের পাতায় আমরা পড়েছি। আজকে সেই মানুষটার সাথে তোমার আলাপ করাবো, আর সাথে তার থেকে কবিতা এবং একটা সময় আমরা একসাথে সব মিলে কাটাবো। একদম শুরুতেই আমি আমার প্রিয় অতিথিকে আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের অতিথি প্রিয় কবি রুদ্রশঙ্কর দাদা। দাদা কেমন আছেন? এই তো ভালো আছি, ধন্যবাদ আদি। ধন্যবাদ হটক্যাপের সমস্ত বন্ধুদের এবং যারা শুনছেন তাদের সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। একদম দাদা, শুরুতেই বলি, তুমি আমেরিকা থেকে রয়েছো এবং সেখানে এই মুহূর্তে অবস্থা কিরম, আর তুমি যেখানে আছো সেখানে অবস্থা কিরম, আর কিরম আছো? তোমরা শুনেছো যে পত্রপত্রিকার মাধ্যমে, টিভিতে খবরের মাধ্যমে তোমরা শুনেছো যে আমেরিকার অবস্থা ভীষণ আশঙ্কাজনক, হ্যাঁ, বিশেষ করে নিউ ইয়র্ক সিটিতে। কিন্তু আটলান্টাতে তুলনামূলকভাবে কম। আর তবে আটলান্টা এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ এবং ব্যস্ত এয়ারপোর্ট, কিন্তু সেখানেও মানে এখন প্রায় জনমানব শূন্য। আমারও অনেক কটা ফ্লাইট ক্যান্সেল করতে হয়েছে। আমারও যাওয়ার কথা ছিল কলকাতায়, এখনো ক্যান্সেল করে উঠতে পারিনি সেই কলকাতার ফ্লাইট, কিন্তু করবো হয়তো এই জুলাই মাসে যাওয়া। তো সব মিলে একটা একা একা পরিবেশ, একদম ঘরবন্দি তো ভাইয়া, কিরকম? একদম ঘরবন্দি, তবে কখনো কখনো আমাকে মানে ইউনিভার্সিটিতে আসতে হয়, খুব জরুরি কিছু কাজ থাকে। হ্যাঁ, অনলাইনই করতে হয়। আচ্ছা, মানে তোমার রিসার্চে যে সমস্ত কাজকর্ম সেগুলো বন্ধ নেই, অনলাইন বা তোমার অফিসে গিয়ে করতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। দাদা, যে প্রশ্নটা আমার সাথে আমার দর্শকরাও রয়েছে, এই ফাঁকে আমি আমার দর্শকদের একটু বলে দেই, আপনাদের কে কোত্থেকে দেখছেন যদি একটু লিখে দেন সাথে। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে আমাদের আজকের প্রিয় কবির কাছে বা কোনো কবিতা শুনতে চাইলে আপনারা নিশ্চয়ই লিখে পাঠাতে পারেন, সেই বার্তা এক্ষুনি পৌঁছে দেবো আমাদের প্রিয় কবির কাছে। ভাইয়া শুরু করব। আমি চাইছি যে একটা কবিতা দিয়ে শুরু হোক, বেশ হবে বোধহয়। কবিতা দিয়ে শুরু হোক এখন, তাই হোক, কর্তার ইচ্ছেতেই কর্ম। যেহেতু আমরা মহামারীর মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, তো কবিতাটা এই মহামারীর সময়ই লেখা, করোনা আতঙ্কের মধ্যে লেখা। কবিতার নাম হচ্ছে মহামারী। কবিতাটা পড়ি। চারদিকে আতঙ্ক, কিন্তু প্রেম এসে থামালো আমাকে। এক চুমুকে এমন জড়িয়ে নিল, বাড়ি থেকে বেরোতে দিল না। 5 পা হেঁটে চায়ের দোকানে বসা হলো না আমার। বাড়িতে কাজ করে মা, বুকের অসুখে বাবা বিছানায়। এই মুহূর্তে আমার মতো বেকার ঈশ্বর ও ধর্মগুরু। কোনো ছায়ার জন্য ব্যাকুলতা নেই। মন্দির বন্ধ, মসজিদ বন্ধ, গির্জা বন্ধ, সিনাগগ বন্ধ। প্রাণের অতি মহার্ঘ ইচ্ছায় প্রতিষেধকের জন্য বিজ্ঞানী, প্রয়োগের জন্য ব্যস্ত ডাক্তার। দিনকে দিন, রাতকে রাত ছুটছে জরুরি বিভাগের কর্মী। খুব গোপনে আসে অর্থের বিষম অভাব।
চোখের সামনে টের পাই রাস্তায় পড়ে আছে কোনো এক সম্ভ্রান্ত লাশ। লাঠি ঘুরছে, গলার গুহা থেকে উঠে আসছে বমি। বলো, মাটির ওপরে আমি আর কতটা ভেসে থাকতে পারি? চারদিকে আতঙ্ক, কিন্তু প্রেম এসে থামালো আমাকে। সেই থেকে নিয়তি বদল হয়, নিয়তি কবিতা হয়ে ঝরে। বাহ, অসাধারণ একটি লেখা। নিয়তি এরকম ভাবে প্রেম হোক, আর নিয়তি এরকম ভাবে কবিতা হয়ে ঝরে পড়ুক। তুমি এরকম ভাবে সুস্থ থাকো, সৃজনে থাকো। আমরা চাই অনেক অনেক কবিতা এরকম প্রিয়। প্রিয় দাদা, একটু জানিয়ে রাখি, আমাদের সাথে অনেক দর্শকরা ইতিমধ্যে জয়েন করে দিয়েছে। রিজওয়ান হৃদয় লিখছে, এই ঘরবন্দি সময়ের রুদ্র সংকটে চমৎকার কিছু কবিতা পেয়েছি, আপনার গুণমুগ্ধ এবং তার মতো আমরাও। তার উনি এই আমার রয়েছে কবিতা আবৃত্তি করেছেন। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। দাদাকে অনেক স্বাগত আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। মানুষ কুমার মাইতি লিখছেন, দেখছি। রাফিয়া সুলতানা ইজ ওয়াচিং। বাহ, লিখছে সেও। আমরা আরো আসবো, যাদের কবিতা যদি কিছু আপনারা অনুরোধ রাখতে চান, নিশ্চয়ই অনুরোধ রাখতে পারেন। সে কথা আমাদের প্রিয় কবিকে নিশ্চয়ই এখান থেকে জানাবো। ভাইয়া, একদম যে প্রশ্নটা আমার আপনার কাছে প্রথমে রাখার, মানে আমরা যেটা বিশ্বাস করি যে একটু বাংলা সাহিত্যের মানুষ বা যারা আমরা কবিতা পছন্দ করি, আমরা একটু সাহিত্য সাহিত্য নিয়ে থাকি, আপনার তো ওই সেগমেন্টটা পুরো আলাদা, মানে বিজ্ঞানী, রিসার্চ, মাইক্রোবায়োলজি, এইসবের পাশে কবিতার প্রেমে পড়া কিভাবে, এই গল্পটা যদি একটু আমাদের বলেন, কেন কবিতার অমোঘ টানে এই সাহিত্যের জগতে আসা? আমার ব্যক্তিগত ধারণা যে বিজ্ঞানের সঙ্গে কবিতার কোনো বিরোধ নেই। আচ্ছা, আমি মানে এই দুটো রাস্তা দিয়েই হেঁটে যেতে যেতে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করি। আসলে গল্পটা খুব ছোটবেলার গল্প। আমার জন্ম গ্রামের দিকে, ব্যান্ডেলের দেবানন্দপুরের। হ্যাঁ, আপনারা জানেন যে ওখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন। তো প্রতি বছর মানে দেখা হতো যে ওই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিনে একটা অনুষ্ঠান হতো। সেখানে মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন কবি সাহিত্যিকরা আসতেন। তো আমিও যেতাম, শুনতাম কবিতা। হ্যাঁ, তখন আধুনিক কবিতা ঠিক বুঝতে পারতাম না। ছোট, মানে হাফ প্যান্ট পরা বয়স তখন আমার। কিন্তু তখন আমার কাছে জীবনে ছিল মানে কবিতা বলতে রবীন্দ্রনাথ, কবিতা বলতে নজরুল ইসলাম, তো কিঞ্চিত সুকান্ত, কিঞ্চিত জীবনানন্দ। তাও খুব কঠিন লাগতো জীবনানন্দ, মানে আমার ছোট্ট মাথায় তখন সেগুলো ঢুকতো না। তখন লেখালেখির সূত্রটা ওই ছোটবেলা থেকে, মানে শুরুটা। তখন প্রথম রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতা দ্বারা প্রভাবিত ছিলাম। তো সে কবিতা কোনো জায়গায় ছাপা হতো না। হ্যাঁ, তো এরকমই একদিন মানে শরৎবাবুর জন্মদিনে একটা অনুষ্ঠানে, ওই যেটা হয় কমন, হ্যাঁ, সেই অনুষ্ঠানে গেছি। গিয়ে যিনি মানে ওই আয়োজক ছিলেন, তিনি আমাকে চিনতেন। তিনি বললেন যে, কিরে, তুই এখানে কি করছিস? আমি বললাম যে আমি ওনাকে কাকু বলতাম, মানে কবিতা লিখবো, এই মানে কবিতা পড়বো। তো উনি বললেন যে, তুই কবিতা লিখিস? বললাম, হ্যাঁ লিখি। হ্যাঁ, আমি মাঠে খেলা করছিলাম, সেখান থেকে গিয়েছিলাম। তো উনি বললেন যে, ঠিক আছে, আমি তোকে কথা দিতে পারলাম না, হ্যাঁ, তো মানে তুই আয়, যদি কোনো জায়গায় ফাঁক ফোকর দেখে বুঝি তোকে ঢুকিয়ে দেবো, এরকম একটা ব্যাপার, বা কবিতা পড়ার সুযোগ দেবো। সময় ছিল লাঞ্চের সময়। তো দুটো সেখানের মধ্যে একটা লাঞ্চ থাকে, তো সেই লাঞ্চের সময় আমাকে বললেন যে আমাদের গ্রামেরই ছেলে, হ্যাঁ, বাচ্চা ছেলে, হ্যাঁ, সে কবিতা লেখে, হ্যাঁ, তার ইচ্ছা হয়েছে কবিতা পড়ার, তো আমরা একটা ওর কবিতা শুনি। তো আমি যেটা বলেছিলাম যে কবিতাটা আমি তখন মানে আমার
কবিতার মধ্যে যে প্রভাবটা ছিল, যে রবীন্দ্রনাথ এবং নজরুল, হ্যাঁ, তো আমি তখন ওই নজরুলের প্রভাব যুক্ত একটি কবিতা পড়েছিলাম। হুম, আচ্ছা। তো যিনি তখন কেবল স্বাভাবিকভাবে খুব সহজবোধ্য লেখা, হ্যাঁ, নজরুলের কাছে, আর বেশিরভাগ মানুষ তো ওখানকার গ্রামের মানুষ। হুম, তো অনেকের কাছে সেটা গ্রহণযোগ্যতা পেয়েছিল। হুম, তখন সেই সময় মানে আমি তো নিজেকে একটা বেশ কেউ কেউ ভাবতে শুরু করলাম যে লোকজন আচ্ছা। মানে, হ্যাঁ, ইভেন যিনি ইয়ে ছিলেন কি বলে ঘোষক ছিলেন, হ্যাঁ, তিনি তো বললেন যে বাচ্চা ছেলে, কিন্তু আমি আশা করব যে ও ভবিষ্যতে নজরুলের মতো একজন, হ্যাঁ, মানে প্রভাবশালী কবি হয়ে উঠবে। তখন তো মানে বুকটা আরো বড় হয়ে গেল, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক, তো যখন ওই খাওয়া দাওয়ার সময়টায় তখন আমাকে দু চারজন ওই পত্রপত্রিকার সম্পাদক, আমার আজও মনে আছে, আহ, তখন আমি ক্লাস 8-এ পড়ি অ্যাকচুয়ালি। তো কি বলে, সংকেত পত্রিকা এবং অর্চি পত্রিকার সম্পাদক ডাকলেন, বললেন যে কি নাম তোমার? আমি আমার নাম বললাম। তো তারা বললেন যে দেখো, কবিতা যে লিখছো, এই লেখা এই কবিতা কোনো জায়গায় ছাপা হবে না। তো আমি বললাম যে দেখুন, এই আধুনিক কবিতাও কোনো জায়গায় চলবে না, মানে আচ্ছা। যেটা হ্যাঁ বলা। তো তখন উনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন, যেটা আমার আজও মনে আছে, যে দেখো, তোমার দাদু যখন স্কুলে যেতেন তখন কিভাবে যেতেন, একটা ধুতি পরে, একটা ফতুয়া পরে, একটা কিছু চটির মতো বই হাতে নিয়ে, হ্যাঁ, একটা চাটাই হাতে নিয়ে যেতেন হয়তো। হ্যাঁ, তোমার বাবা যখন স্কুলে যেতেন তখন হয়তো একটা স্কুলের ছাদ এসছে, এরকম একটা ব্যাপার। তুমি যখন স্কুলে যাও এখন একটা একটা বাক্স নিয়ে, একটা স্কুল, প্রপার একটা স্কুল ইউনিফর্ম পরে যাও। হ্যাঁ, তো একটা বিবর্তন এসছে। তোমরা কিন্তু একই পড়াশোনাই করছো, কিন্তু বিবর্তন এসছে। ঠিক। কবিতারও বিবর্তন এসছে। আচ্ছা। এই বিবর্তনের ধারায় আমরা রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দকে ছাড়িয়ে আমরা একটা আরো এগিয়ে গেছি। তো তোমাকেও পরিবর্তন করতে হবে। তো উনি পরবর্তী সময় ওনার বাড়িতে ডাকলেন, কিছু বইপত্র দিলেন, হ্যাঁ, কিছু পত্রপত্রিকা দিলেন, পড়াশোনা শুরু করলাম, আধুনিক কবিতা বোঝা শুরু করলাম। তো প্রথম আমার কবিতা ছেপে বেরোয় ওই অর্চি এবং সংকেত পত্রিকাতেই, দুটো আলাদা আলাদা পত্রিকা কিন্তু। হ্যাঁ, তো তখন যখন বেরিয়েছিল তখন এই ঠিক 25শে বৈশাখ আমাদের একটা অনুষ্ঠান হয় চুঁচুড়ার দিকে। হ্যাঁ, তখন অর্চি পত্রিকার সম্পাদক আমাকে একটা চিঠি দেখালেন। তখন ইমেলের ব্যাপার ছিল না, তখন চিঠি পত্রে, পোস্ট কার্ড এইসবে, মানে কিংবা একটা লেটার খাম ছিল, এরকম ইয়েতে চিঠিপত্রে আদান দেখালেন যে অমিতাভ গুপ্ত লিখেছেন, যাদের কবিতা ভালো লেগেছে, হ্যাঁ, তার মধ্যে নাম রয়েছে। সেটা আমার প্রথম প্রাপ্তি এবং সেটা প্রথম কবিতা। হ্যাঁ, আলিপুরের আলি ভাই চেপে বেরোনো কবিতার নাম আলিপুরের আলি। আচ্ছা। আমার কাছে এই মুহূর্তে নেই। ওকে। ওকে দাদা, এইভাবে যে কবিতার প্রতি তোমার চলে আসা বা কবিতা সাহিত্যের জগতে এরকম ভাবে চলে আসা, মানে এখন এসে কি মনে হয় যে কবি হিসেবে নিজেকে কিরকম জায়গায় দেখো, যে ঠিক ঠিক জায়গায় পৌঁছতে পেরেছি, নাকি মনে হয় যে আরো অনেক দূর যাওয়ার আছে? হ্যাঁ, আরো অনেক দূর যাওয়ার আছে। হ্যাঁ, কারণ থেমে থাকলে তো কবিতা থেমে থাকে। হ্যাঁ, তো এখনো মনে হয় যে আমি আরো কিছু ভালো লিখি। হ্যাঁ, তবে এখন যেটা মানে কবিতার মধ্যে অনেক ফিলোসফির ব্যবহার করার চেষ্টা করছি। আর যেহেতু মানে আমি দীর্ঘদিন বাইরে রয়েছি এবং বিভিন্ন দেশ ঘোরার সৌভাগ্য হয়েছে, মোটামুটি ধরুন প্রায় 30-35টা দেশ, হ্যাঁ, 70-80টা শহর পৃথিবীর ঘোরা হয়েছে। তো এবং বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করার সুযোগ হয়েছে। হ্যাঁ, বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের সাথে মেলামেশা করার সুযোগ হয়েছে। হ্যাঁ, বিভিন্ন পেশায় যুক্ত মানুষের সাথে মেলামেশা করার সুযোগ হয়েছে। তাতে করে আমার কবিতা মানে সমৃদ্ধ হয়েছে বলে আমার মনে হয়। হ্যাঁ, অনেক আন্তর্জাতিক মানের কবির সাথে পরিচয় হয়েছে। তো তাতে
তাদের লেখা আমাকে প্রভাবিত করেছে কখনো কখনো। হ্যাঁ, এগুলো চলতেই থাকে, ক্রমাগত একটা মানে প্রসেস এটা। এবং আমার ভালো লাগবে যদি বাংলা কবিতাকে একটা আন্তর্জাতিক মানে পৌঁছে দিতে পারি। নিশ্চয়ই, এবং সেই প্রত্যাশা আমরাও তোমার থেকে রাখি। কেন কি তোমার কবিতা যারা কণ্ঠে ধারণ করেছে তাদের কথা, বা তোমার কবিতার উচ্চারণ বা তোমার কবিতার অনুভব বহু মানুষকে প্রাণিত করে, আর তাদের সুখ দুঃখের কান্ডার হাসির অনেকের কিন্তু তোমার এই কবিতা বাহন হিসেবে রাখে তাদের ভালো থাকবার। একটু একটু ভাইয়া একটু জানিয়ে রাখি, ফিরোজ হোসেন লিখছে কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন ফিরোজ হোসেন, সাংবাদিক, উনি আবৃত্তিও করেন, কবিতা লেখেন, উনি রয়েছেন আমাদের সাথে। তানজিলা লাবণ্য লিখছে এনজয়িং বিউটিফুল রিসাইটেশন। আচ্ছা, নিনা লিখছেন খুব সুন্দর হচ্ছে, আর তোমাদেরকে অনেক সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ। যারা একটু রয়েছেন সাথে একটু লিখে দেবেন। এবং অবশ্যই গার্গী সেনগুপ্ত, চুমকি সন্ন্যাসী, অনেকেই রয়েছে, তাদের কথা শোনাবো দাদা তোমাকে। এবং এই লাইভ আড্ডা চলতে থাকুক। যদি কোনো কবিতার অনুরোধ থাকে প্লিজ আপনারা লিখে দেবেন, সেই কবিতার অনুরোধ রুদ্রদাকে এক্ষুনি পাঠিয়ে দেবো। যারা দেখছেন তাদের কথা নিশ্চয়ই আগামীতে বলতে থাকবো। দাদা, একটা কবিতা হোক, অনেকক্ষণ কথা বললাম, একটা কবিতা হোক, তারপর আবার কথায় আসি। আবার একটি কবিতা, তাহলে সম্প্রতি লেখা একটি কবিতা বলি, পৃথিবী। পৃথিবী কবিতাটা অনেকে আবৃত্তি করেছেন। হ্যাঁ, আমি কিন্তু বাচিক শিল্পী নই। হ্যাঁ, আমার উচ্চারণ বহু গন্ডগোল রয়েছে। হ্যাঁ, তো সেই উচ্চারণের গন্ডগোল গুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আমি কিঞ্চিত কবিতা লিখি আর কিঞ্চিত বিজ্ঞান চর্চা করি, এই নিয়ে আমার জীবন ঘুরে বেড়ায়। হ্যাঁ, কবিতার নাম পৃথিবী। আমাকে ভাষায় উজ্জ্বল উৎসব, আমার চোখে অচেনা স্বপ্ন ভাসে। গোলাপি রোদে জীবাণুর পরাজয়, আকাশ পারে আনন্দ ঢেউ আসে। ভুলে গেছে তারা জন্মের জাতপাত, ভুলে গেছে তারা ঘরবন্দির সুখ। খিদের দেশে নবান্ন ডেকে যায়, সংলাপে সুখী নতুন পুরনো মুখ। কার হাত ধরে উন্নত বিজ্ঞান, কার হাত ধরে থেমে গেছে প্রগতি। এসব দ্বন্দ্ব মানুষের নির্মাণ, কানা মেলে দেয় সচেতন প্রকৃতি। পৃথিবীটা তার আবার উঠবে জেগে, এরকম ছিল সামাজিকতার দায়। মা বাবা তাদের ফিরে পাবে সন্তান। প্রতিদিন আমি তোমাকে পড়তে চাই, প্রতিদিন আমি তোমাকে পড়তে চাই। বাহ, ধরুন আর একটা উচ্চারণে তোমার কবিতা শুনলাম, খুব ভালো লাগলো ভাইয়া। প্রতিদিন এরকম ভাবে প্রিয় মানুষকে পড়তে থাকো, প্রতিদিন এরকম ভাবে প্রিয় মানুষের মুখে আদলে কবিতা লেখো, আর সৃজনে থাকো এরকম ভাবে প্রতিদিন। দাদা, যে প্রশ্নটা এবার তোমার কাছে রাখবো, প্রশ্নটা ঠিক এরকম, তোমার কি মনে হয়েছে যে যা তুমি হতে চেয়েছিলে যেরকম ভাবে, সেরকম ভাবে কি কবি রুদ্রশঙ্কর ঠিক যাচ্ছে, নাকি মনে হচ্ছে না এর থেকে আরো অন্য কিছু আমি এইটা হতে চেয়েছিলাম, ওটা হতে চেয়েছিলাম, বা জীবনটা তো অন্য খাতে হওয়ার ছিল, এদিকে চলে গেছে? আমাদের, তুমি যে জায়গাটাতে এখন এই মুহূর্তে বিলং করো, আমাদের বাঙালির কাছে, আমাদের গোটা ভারতবর্ষের মানুষের কাছে তুমি আইকন, তুমি আমাদের কাছে গর্বের একটি কারণ। তো সেই কি মনে হয় সব দিক দিয়ে ঠিক দিকে এগোচ্ছে, নাকি মনে হয় যে আমার অন্যদিকে যাওয়ার কথা ছিল, অন্যদিকে আকাশ ছোঁয়া ছিল? কি মনে হয়? কঠিন প্রশ্ন। আচ্ছা, এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে ফিরে যেতে হয় আমার ছোটবেলায়। আমাদের জীবনে যেমন অনেক ছোটবেলার স্বপ্ন কৈশোরে ভেঙে যায়, কৈশোরের স্বপ্ন যৌবনে ভেঙে যায়, তেমনি বহু স্বপ্ন ভঙ্গের গল্প রয়েছে আমার জীবনে। আমি মূলত ক্রিকেটার হতে চেয়েছিলাম। এখনো ক্রিকেটের জন্য পাগলামি আছে, এখনো কেউ মানে ক্রিকেট খেলছে দেখলে হ্যাঁ ব্যাটটা চেয়ে নিয়ে ব্যাট করতে ইচ্ছে করে। সেই ছোটবেলার জীবনে মনে পড়ে যে তখন আমাদের ওখানে তো সেই প্রথাগত শিক্ষা ছিল না। হ্যাঁ, তো আমি সেই ব্যান্ডেল থেকে শিশুরাই যেতাম কিঞ্চিত প্রথাগত শিক্ষা মানে লাভের জন্য। তখন খেলতাম, হ্যাঁ খারাপ খেলতাম না। তো তারপর মানে
কি হলো যে হযবরল হয়ে গেল জীবনটা। প্রেমে পড়লাম, হুম, ধ্বংস হলাম, হুম। তো সব মিলিয়ে সেগুলো মানে আর তেমনভাবে আ আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ক্রিকেট খেলাটাকে যে আমি পেশা হিসেবে নেব, সেটা আ আমার আ পরিবারের লোকজনরা চাননি। হুম, আচ্ছা। আত্মীয়স্বজনরাও সেটা চাননি। ইভেন মানে আমার কবিতা লেখাটাকেও অনেকে ভালো চোখে দেখেননি। হ্যাঁ? তো যাই হোক, মানে এরপর আ যেটা হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা একটা ছেলের জন্য যে পড়াশোনাটা কর। তাই ওই গড়াতে গড়িয়ে যাওয়া আরকি। হ্যাঁ? তো উম তারপর আ এখানে চলে আসা, হুম? উচ্চতর শিক্ষার জন্য। কিন্তু দাদা, যেটা যেটা আমাদের মনে হয়, তোমাকে আমরা যতটুকু জানি, আমরা যতটুকু চিনি, আমাদের মনে হয় যে ডেফিনেটলি তোমার ক্রিকেটের যে জায়গাটাতে যে স্বপ্ন তোমার ছিল, সেটাকে এখনো মাঠে নেমে তুমি খেলো, কিন্তু যে জায়গাতে তুমি গেছো, যে জায়গাতে রিচ করো, বিলং করো, আমরা যতটুকু জানি সেটা অনেক অনেক বেশি। তো আমার মনে হয় যে এই মুহূর্তে করোনা কালে আমরা যেই অভাবটা সবচেয়ে বেশি বোধ করি, একটা ভালো চিকিৎসা, একটা ভালো কিছু, তুমি যেদিকে এগোচ্ছ, তুমি এদিকেই থাকো। আর ক্রিকেট নিয়ে মাঝে মধ্যে ব্যাট হাতে বল হাতে নিয়ে বেরিয়ে এসো। দাদা, একটু জানিয়ে রাখি, দেখছেন অনেকেই, শুভ্রাংশু রয় লিখছেন, বা মহুয়া হোসেন রয়েছে আমাদের সাথে, লিখছেন দাদা খুব ভালো লাগছে প্রোগ্রাম, একদম দিদির সাথে থাকুন, ভালো লাগবে। আবু খালিদ বিপ্লব বাংলাদেশ থেকে দেখছেন, ভাইয়া খুব ভালো কাজ করছেন ইদানিং বাংলাদেশের গাইবান্ধা জেলায়, বিভিন্ন ভাবে তিনি সাধারণ গরিব মানুষের পাশে রয়েছে, আমরা প্রতিদিন তার ফেসবুক পেজে ফলো করে দেখি। ভাইয়া রাখবেন সাথে। রিজওয়ান হৃদয় লিখছে, দুইজনের বাড়ি শোনানোর অনুরোধ রইল, দুইজনের বাড়ি শোনানোর অনুরোধ রইল। আমি আমারটা বলে দিলাম, আমি বারাসাতে থাকি, রিজওয়ান হৃদয়, আমি বারাসাতের মানুষ। আর রুদ্রদাটা বলুন। না, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে উনি সম্প্রতি একটি কবিতা আবৃত্তি করেছেন, 'দুই জীবনের বাড়ি' কবিতার নাম। হ্যাঁ, কবিতার কথা বলেছে আর কি। বেশ, হ্যাঁ। ওই কবিতায় আসবো না। কিন্তু তার আগে একটা একটা প্রশ্ন তোমার কাছে আমার রয়েছে। তুমি তো কবিতা লেখো, তুমি তোমার কবিতা অনেকেই কণ্ঠে ধারণ করে। একদম সরাসরি প্রশ্ন, আর ডিপ্লোম্যাসি থেকে কিছু না থাকুক আর কি, তোমার কবিতা যারা কণ্ঠে ধারণ করে, এখনো পর্যন্ত তোমার প্রিয় প্রিয় কোন আবৃত্তিকার যে কণ্ঠে ধারণ করলে তোমার কবিতা বেশি ভালো লাগে? এটা তো উম খুব কঠিন বলা। হ্যাঁ? মানে ২ বাংলার আ বেশ কিছু আবৃত্তি শিল্পী, বাচিক শিল্পী আ আ আমার কবিতা করেছেন। হুম? অনেকের বলাই আমার ভালো লেগেছে। হ্যাঁ? যেমন আ মানে এখন প্রত্যেকের নাম যদি ধরে বলতে হয়, কিছু নাম বাদ চলে যেতে পারে। হুম? তো সেটা আমি ঠিক বলতেও চাইছি না। হ্যাঁ? তবে আ আপনারা প্রত্যেকে যারা জানেন, মানে প্রত্যেকে চেনেন জানেন, হ্যাঁ? যেমন ব্রততী করেছেন, আ বাংলাদেশ থেকে আ আ জয়ন্ত চট্টোপাধ্যায় করেছেন। হ্যাঁ? তো উম এদের আ মানে কবিতা তো মানে উনারা তো লিজেন্ডারি ফিগার। জানলাম ব্রততী বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায়, এনারা আমাদের এই উপমহাদেশের আবৃত্তির ক্ষেত্রে কিংবদন্তি। এই মানুষদের কণ্ঠে কবিতা গেলে আমাদের সেগুলো উপরি পাওনা। আর তোমার মতন কবিদের কবিতা ওনারা পড়বেন খানিকটা স্বাভাবিক। এই প্রজন্মের, নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যারা নতুন কাজ করছে, তোমার কি মনে হয়, কেউ কেউ কি তোমার পছন্দের তালিকায় রয়েছে যারা তোমার কণ্ঠে কবিতা ধারণ করলে ভালো লাগে? আ হ্যাঁ, মানে নতুন যারা কাজ করছেন, হ্যাঁ, এর মধ্যে তো আ মানে উম সাদেকুল করিম আ এর কথা বলতেই হয়। হুম? আ আমার বিশেষ বন্ধু, তারপর ডালিয়া বসু সাহা, গার্গী, আ সেনগুপ্ত, তারপর আ তোমার আবৃত্তিও কয়েকদিন শুনেছিলাম একটি অনুষ্ঠানে। সেটা বেশ, তোমার আবৃত্তি, মানে সেটা সৌভাগ্য হয়েছিল। আ ধারণ করার ইচ্ছা আমার রইল অনেক বেশি। মৌসুমীরও কবিতার গান আমার ভালো লাগে। হ্যাঁ? তারপর
আরো অনেকে অনেকে ভালো ভালো কাজ করছে। কি বলে, সাবিকুল্লাহ যদি থাকে একটু আওয়াজ দেবে। গার্গীদি দেখছে আমার মনে হয়, আরো রুদ্রদা যে নামগুলো বলেছেন তারা যদি থেকে থাকে আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানে আমাদের সাথে, প্লিজ একটু লেখার অনুরোধ রইল। ভালো কাজ করছে, পলাশ ভালো কাজ করছে, অনেকেই করছে। মানে এখন যাদের নাম করতে পারলাম না এরকম যে এই মুহূর্তে আমার ঠিক মনে নেই। হ্যাঁ, তো অনেকেই ভালো কাজ করছে, মানে ভালো কাজ করছে অনেকেই আর কি, নিশ্চয়। ভাইয়া, বাংলাকে, এই বাংলাকে, এই দেশকে কতটা মিস করেন? আমেরিকার আটলান্টাতে বসে, এত হাজার ক্রোশ দূরে বসে কতটা মিস করেন এই বাংলাকে? নিঃসন্দেহে মানে বাংলাকে তো মিস করি, কারণ বাংলা ভাষায় কথা বলতে চাই। আচ্ছা, সেই কারণেই বাংলাকে মিস করি। আমি ইংরেজি খুব একটা ভালো বলতেও পারি না সেই কারণে আমার, এটা যদিও আমরা বিশ্বাস করি না, তারপরেও শুনলাম তোমার থেকে। হ্যাঁ, মানে মাতৃভাষা, মাতৃদুগ্ধ, এরকম ভাবে আমাদের কথা। দাদা, হ্যাঁ, কি তো আমাদের আড্ডা এরকম ভাবে চলুক। তোমাকে যে প্রশ্ন, যেটা যে অনুরোধটা এবার রাখবার, আমরা তো কবিতা লিখি, আমি মাঝে মাঝে দুঃসাহস দেখিয়ে ফেলি 2-4 লাইন লিখবার। তো আমার চোখ বন্ধ করলে আমার কয়েকটি কবিতা খুব মনে পড়ে যে আমি এইটা একটু আমার ভালো লাগে কবিতাটা। তোমাকে যদি বলি তোমার সবচেয়ে প্রিয় কবিতাটা এখন তুমি আমার দর্শকদের শোনাও, তুমি কোনটা শোনাবে দাদা? এরকম ভাবে তো প্রিয় কবিতা বলা মুশকিল, তবে আমি একটি প্রেমের কবিতা শোনাতে পারি। হ্যাঁ, ডালিয়া বসু সাহা এবং আরো অনেকে আবৃত্তি করেছেন। আর দুর্নিবার এটা কবিতাটার উপর গান করেছেন পরাগদা, সুর দিয়েছিলেন। কবিতাটার নাম খুশি, কিন্তু কবিতাটা খুঁজে বার করতে হবে। হ্যাঁ, খুশিতেই থাকা উচিত। কবিতার নাম খুশি। কোথায় যাব উদাসীন প্রিয় দিন, এসেছি যখন খালি হাতে যেতে পারি, এক যুগ ধরে তোমার সঙ্গে আড়ি, এক যুগ ধরে উত্তর দক্ষিণ। এই বুক থেকে এখনো আগুন জ্বলে, এখনো চোখেতে দৈনিক অভিমান। জানি না কখন ছলে বলে কৌশলে আমাকে দিয়েছো নতুন ছদ্মনাম। দিয়েছো যখন ভালোভাবে নাড়া দাও, তাই নিয়ে যেন গড়াই মগ্ন দুপুর। আবার যদি ভুল করে হাত চাও, অবাক পাখি ভালোবেসে ভরপুর। পাখিরাও দেখে কুয়াশায় ঘেরা নদী, পাখিদেরও আছে তলে তলে সংসার। প্রতি প্রতিশোধে একলা থেকো না তুমি, যদিও স্বাধীন ইচ্ছেরা যার যার। তিল তিল করে বয়স বেড়েছে ভাতে, বলা যায় না কখন কি বলে লোক। আমাদের খুশি জেগে থাক দিন রাতে, সব প্রেম থেকে প্রেমের কবিতা হোক, সব প্রেম থেকে প্রেমের কবিতা হোক। ধন্যবাদ। বাহ, তোমার এই খুশি প্রেমের কবিতায় আমরা ভীষণভাবে কিন্তু খুশি, খুব ভালো লাগলো। এবং এই গানটা, এই কবিতার যে সুর করা কবিতা গানটি আমি সবাইকে শুনবার জন্য অনুরোধ করে রাখলাম। দুর্দান্ত একটা সৃজন সেখানেও কিন্তু হয়েছে। দাদা, একটু একটু অনুরোধের জায়গায় আসি। ডেভিড লিখছে আপনার লেখা ভাইরাস কবিতা শোনানোর অনুরোধ রইল। আচ্ছা, ভাইরাস কবিতা শোনানোর অনুরোধ রেখেছে আপনার কাছে, আরো কিছু অনুরোধ রয়েছে, আমরা সেই দিকে আসবো দাদা। কিন্তু তার আগে যে প্রশ্নটা তোমার কাছে রাখবো দাদা, আমি জানি না এই ক্ষেত্রে আমি ঠিক কিনা, আমরা কেউ কেউ যারা লিখি, আমার কয়েকজনের সাথে কথা বলার অভিজ্ঞতা, তারা কেউ কেউ এক একটা জ্বরে কবিতা লিখতে পছন্দ করে। তাদের পছন্দের জ্বর হয়তো প্রেমের কবিতা, দেশের কবিতা, আধ্যাত্মিক কবিতা, প্রকৃতির কবিতা,
যদি পল্লী কবির কথা বলি জসীমউদ্দিন, তিনি সেই সময়ের কথা লিখেছেন। দাদা তোমার কি কোনো এরকম পছন্দের জোয়ার রয়েছে কবিতা লেখার, নাকি তোমার মাথায় যে প্লট গুলো আসে সেগুলো বিচ্ছিন্ন ভাবে আসে এবং তুমি লিখে ফেলো? এরকম নির্দিষ্ট কোনো প্লট নিয়ে তো কবিতা লেখা আমার ক্ষেত্রে সম্ভব নয়। হ্যাঁ, তবে কখনো কখনো প্রেমের কবিতা লিখে ফেলি, তবে আর কখনো কখনো কিছু সামাজিক চিত্র ফুটে ওঠে কবিতায়। তবে ইদানিং কালে যেটা আমি লেখার চেষ্টা করছি কিছু নিরীশ্বরবাদের কবিতা, এবং কবিতার মাধ্যমে বিজ্ঞানকে তুলে ধরা, কিছু মানে বৈজ্ঞানিক সত্যকে কবিতার মাধ্যমে প্রকাশ করা, এই চেষ্টাগুলো আমি করছি। খুব সংক্ষেপে আমাকে একটু বলো যে নিরীশ্বরবাদী কবিতা কেন হঠাৎ করে তোমার মাথায় এলো, কোন কোন ভাবনা থেকে? ভাবনা চিন্তাটা ওই যে আমি বললাম যে আমি জন্মগ্রহণ করেছিলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারে, এবং পায়ে পায়ে আমার মধ্যে কুসংস্কার ছিল। এবং জন্মের পর যখন বড় হচ্ছি তখন যে পরিবারে জন্মগ্রহণ করেছিলাম সেই পরিবারের একটি ধর্ম আমার মাথার উপর চাপিয়ে দেওয়া হলো। তা সত্ত্বেও মানে আমার মনে আছে যে আমি মানে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি, মসজিদের পাশ দিয়ে যাচ্ছি, হ্যাঁ, গির্জার পাশ দিয়ে যাচ্ছি, আমি একটা নমস্কার করতাম। আর পকেটে 4 আনা 8 আনা দিলে থাকলে দিতাম, দিয়ে একটা কিছু কামনা করতাম, মানে নিজের জন্য চাইতাম। এবং 100% মধ্যে, মানে 100 ভাগের মধ্যে 90 ভাগই হয়তো মানে বিফলে যেত, প্রতিটা প্রার্থনায় যেরকম যায় প্রত্যেক মানুষের। হ্যাঁ, আর যে 10% ফলতো আমার জীবনে, হ্যাঁ, তার জন্য হয়তো আমি নিজে উপযুক্ত ছিলাম বলে, আর 2-1টা হয়তো বাই চান্স মিলে যেত। তো যাই হোক, এইসব উপলব্ধিগুলো বিভিন্ন মানুষকে দেখার ফলে হয়েছে। আমার যেমন ইহুদি বন্ধু আছে, হ্যাঁ, মুসলিম বন্ধু আছে, খ্রিস্টান বন্ধু আছে, হ্যাঁ, বুদ্ধিস্ট বন্ধু আছে, হিন্দু বন্ধু আছে, এবং তাদের বিভিন্ন মত, বিভিন্ন চিন্তা ভাবনা গুলো যখন আমি নিজে এক করেছি, তো মনে হলো যে এগুলো কোনোটারই কোনো উপযোগিতা নেই। এটা আমার ব্যক্তিগত ধারণা। এবং যখন দেখি যে এই ধর্ম নিয়ে, হ্যাঁ, যখন মানুষজন মারামারি করে, হ্যাঁ, তখন তো আরো খারাপ লাগে। হ্যাঁ, তখন এটা আমার দায়বদ্ধতা তৈরি হয়েছে, মানে কবিতা লিখি বলে একটা সামাজিক দায়বদ্ধতা রয়েছে আমার মধ্যে, এবং আমার মনে হয় যে প্রতি মানে সচেতন সাহিত্যিকের সেটা থাকা উচিত। যদিও এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ধারণা, আমার সাথে একমত নাও হতে পারে। সেই থেকেই আমার মানে এই তোমার লেখার একটা টান চলে গেল। বেশ সুন্দরভাবে গুছিয়ে বলে দাদা। আচ্ছা দাদা, কবিতা তো লেখো, আমার যারা দর্শকরা দেখছেন এবং যারা লেখালেখি করেন, এবং আমারও নিজেরও একটা প্রশ্ন, দাদা কবিতা লেখো, তোমার কবিতা, তোমার মতন কবিরা বা তোমার কবিতা যখন আবৃত্তিকাররা কণ্ঠে ধারণ করেন এবং যখন আবহ দেয় কবিতার সাথে, মিউজিক সাউন্ড থাকে আর কি, তুমি কি এই পুরো পদ্ধতিটার সাথে সহমত পোষণ করো, নাকি মনে হয় যে সাউন্ড, আবহ, মিউজিক এগুলো কবিতার ভাবকে কোথাও একটা অন্য জায়গায় নিয়ে যায়, আসল কবিতার রহস্যটা হারিয়ে যায়, নাকি তুমি এই মিউজিক আবহটাকে পছন্দ করো, সাপোর্ট করো? কবি হিসেবে তোমার কি মতামত একদম? এটা তো বিভিন্ন মানুষের ব্যক্তিগত মানে বিভিন্ন মানুষের ব্যক্তিগত ধারণার উপর নির্ভর করে। কেউ হয়তো পছন্দ করে মিউজিক থাকলে ভালো হয়, কেউ পছন্দ করে যে মিউজিকের কোনো প্রয়োজনীয়তা নেই। হ্যাঁ, তো আমি হয়তো একটু ওই পুরনোপন্থী এই ব্যাপারে, যে দরকার নেই। হ্যাঁ, তবে যদি তোমার কণ্ঠতেই মিউজিক আবহ তুমি তৈরি করে নাও, এটা তোমার মনে হয় করা উচিত, মানে যারা বাচিক শিল্পী তাদের করা উচিত। হ্যাঁ, কিন্তু
কখনো কখনো হয়তো হালকা একটা মিউজিক থাকলে বোধ হয় ভালো হয়, বোধ হয় সেটা মানে নির্ভর করে কি ধরনের কবিতা আপনি পাঠ করছেন। হ্যাঁ, তো সেটা সম্পূর্ণ এ ব্যাপারে, তবে এ ব্যাপারে বাচিক শিল্পীরা আমার থেকে ভালো বলতে পারবে। আচ্ছা বেশ, ব্যাপারটা আমার দর্শকরা বুঝতে পেরেছে। ভাই একটু করে দেখি কে কি লিখেছেন, কারা কোত্থেকে দেখছেন একটু দেখি। মোস্তারি মনি ম্যাডাম রয়েছেন বাংলাদেশ থেকে। উনি একটি স্কুলের শিক্ষিকা, আমাদের সাথে রয়েছেন, উনি দেখছেন। রাজিয়া মুক্তা নৃত্যশিল্পী এবং সে একজন শিল্পী, লিখছেন ভালো লাগছে। তাবাসসুম তাবাসসুম আলামিন লিখছেন নতুন শখ পেলাম ঘরবন্দি দশাতে। মোর লাভ ফ্রম বোথ অফ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ তাবাসসুম আলামিন, সাথে থাকবেন এরকম ভাবে। শামীম আক্তার লিখছেন লুকিং হ্যান্ডসাম। চুমকি সন্ন্যাসী লিখছেন নমস্কার দাদা, আপনাকে নমস্কার দিল চুমকি সন্ন্যাসী। নমস্কার ওনাকেও। গার্গী সেনগুপ্ত লিখছেন আছি। মনিকা পারভিন লিখছেন একটা ভালোবাসার কবিতা শোনানোর অনুরোধ রইল দাদা। নিশ্চয়ই একটা শুনিয়ে দিয়েছে, খুশি প্রেমের কবিতা, আবার সে কবিতা আসবো। সোনালী সিনহা রয়, উনি একজন নৃত্যশিল্পী এবং কবিতার সাথে তার নাচ খুব প্রসিদ্ধ, এবং উনি লিখছেন প্রণাম নেবেন, আপনাকে প্রণাম দিয়েছে এবং সেটাও গ্রহণ করুন। আরিফুল ইসলাম শাহজি একজন কবি, লিখছেন ভালো লাগছে দাদা। উজ্জ্বল খান লিখছেন হাই অনিতা, হাউ আর ইউ, ভালো রয়েছি, ভালো থেকো। অসাধারণ লেখনী চুমকি সন্ন্যাসী বলছে। বেশ, ডালিয়া বসু সাহা, আপনার কবিতা যিনি কণ্ঠে ধারণ করেছেন বেশ অনেকগুলো, উনি লিখছেন সাথে রয়েছি। কুলি আলম লিখছেন শুভকামনা রইল, উনিও সুন্দর লেখেন। ডালিয়া বসু সাহা লিখছেন ভালো লাগছে অনুষ্ঠান। প্রিয় দর্শক যারা যারা দেখছেন, অনুরোধ থাকলেও সেটাও বলবেন, আমরা আমাদের প্রিয় কবির কাছে সেই বার্তা, সেই অনুরোধ পাঠিয়ে দেবো। দাদা অনেক কথা হলো, একটা কবিতা শুনি, তোমার যেরকম পছন্দ একটা কবিতা বলতে পারো। তাহলে আমি দুই জীবনের বাড়ি শোনাই, যেটি একদম একদম কিছুদিন আগে একদম একদম আগে বলেছেন। হ্যাঁ, এবং ভাই কবিতাটা করেছেন। হ্যাঁ, আরো অনেকে করেছেন, আমি ঠিক নাম এই মুহূর্তে মনে করতে পারছি না। রাজা দাও বোধহয় করেছেন, রাজা দাস আপনাদের ওখানে। এই ঘটনা প্রসঙ্গে জানিয়ে রাখি, কালকে আমার সাথে লাইভে থাকবেন রাজা দাস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কবিতার নাম দুই জীবনের বাড়ি। দিন দিন বাড়ে ঘরবন্দির খেলা, দিন দিন বাড়ে ভাইরাস রাস্তায়। বেঁচে থাকা মানে কান্না মর্মভেদী, আমাদের বাঁচা উত্তাল হতাশায়। কি জানি কি হবে ছাড়াছাড়ি যদি হয়, ভালোবাসা ভাঙে চিরজন্মের আড়ি। বলো তো আমার কতটুকু জুড়ে আসো, কতটুকু হলে চলে কারফিউ জারি। আমাদের নেই দিন ও রাতের মানে, কালের ব্যাধিরা চেপে ধরে ফুসফুস। আমাদের হাতে নেমে আসে নীরবতা, গ্রামে ও শহরে ধূসর মহিলা পুরুষ। লোকজন নেই গির্জায় প্যাগোডায়, লোকজন নেই মন্দিরে মসজিদে। চারদিকে ওরে বয়সের কথা কথা, গড়াগড়ি খায় গরিব লোকের খিদে। এখনো মানুষ বিপদের দিন গনে, দিন শেষে তার থাকবে না মহামারী। দুদিকে আমার দুই জীবনের প্রেম, দুপাশে আমার দুই জীবনের বাড়ি। ধন্যবাদ। অসাধারণ লেখা, এবং আমার মনে হয় সব আবৃত্তিকারদের একটা লোভ থাকবে এই কবিতার প্রতি, তাদের কণ্ঠে ধারণ করবার নিশ্চয়ই, এবং আগামীতে নিশ্চয়ই এরকম ভাবে আরো অনেকের কণ্ঠে আমরা এই কবিতা শুনবো, তোমার কবিতা শুনবো, সেই প্রত্যাশা রয়েছে। কবি রুদ্রশঙ্করের কাছে কয়েকটি প্রশ্ন, এক কথায় উত্তর দাদা। এক কথায় উত্তর সেই ছোটবেলায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সময় দিতে হতো। একদম, এক কথায় উত্তর শুনুন। আমাদের খুব জানতে ইচ্ছে করে, মানে কবিদের কেমন হয় আর কি দাদা, একদম খুব আনন্দ হলে, খুব উৎসাহ হলে বা খুব আনন্দিত হলে কি করো? প্রেম করি। আচ্ছা, এক কথায় উত্তর, এক কথায় ছেড়ে দিয়েছি। দুঃখ হলে, খুব যন্ত্রণা হলে, কান্না পেলে কি করো? কবিরা কি করে, মানে একটু জানতে চাইছি। তখনও প্রেমে পড়তে ইচ্ছা করে, তখনও প্রেম করি। আচ্ছা বেশ বেশ, কবিরা বোধ এরকম ভাবেই প্রেমে থাকে, এবং প্রেমে না থাকলে বোধহয় এরকম সুন্দর লেখাও আসে না। প্রেমে থাকো দাদা, এবং প্রেমেই সুন্দর সুন্দর সৃজন হোক আর কি। প্রেমটাকে যদি দাদা একটু বর্ণনা করতে বলি,
আহ দু এক কথায়, এটা এক কথা না, একদম দু এক কথায় প্রেমকে কি বলবে, প্রেম তোমার কাছে কি আসলে? আমরা দাদা অনেকের কাছে, আমার এরকম অনেক কথা বলতে বলতে অনেকের কাছে এরকম জানতে চেয়েছি প্রেম কি, অনেকে অনেক কথা উত্তর দিয়েছে। নচিকেতার গান নিয়ে কেউ কেউ বলেছে প্রেম আসলে পিটুইটারির খেলা, আমরা বোকারা বলি প্রেম। আবার কেউ কেউ বলেছে না, প্রেম রয়েছে আসলে, নইলে পৃথিবী কেমনে চলতো। তো দাদা তোমার কি মনে হয় প্রেমকে তুমি এক দু কথায় কবিতার মতন করে কি বলবে? প্রেমের তো কোন রকম সংজ্ঞা দেওয়া যায় না, যেমন কবিতার সংজ্ঞা দেওয়া যায় না, একটা অনুভূতি। হ্যাঁ, সেটা অবশ্যই স্নায়ু তন্ত্রের দ্বারা নির্মিত একটা অনুভূতি। হুম, কিন্তু আর প্রেম তো বহমান, সেই ছোটবেলা থেকেই মানে প্রেম জীবনে চলে এসছে, হ্যাঁ, চলে আসে। যেমন এখন আবার আনন্দ হলেও আমি সেটা আমার স্ত্রী মৌসুমীর সঙ্গে শেয়ার করি, দুঃখ হলেও মৌসুমীর সঙ্গে শেয়ার করি। কিন্তু আমরা দুই মহাদেশে রয়েছি, হ্যাঁ, এখন তো দুই মহাদেশে, হ্যাঁ, তো যাই হোক। তো তোমার মনে হয় যে প্রেম মহাদেশে থাকলেও বোধহয় প্রেম কমে না? প্রেম আসলে প্রেমই কখনো কখনো এই দূরত্ব ভালোবাসাটাকে বোধহয় অনেক বাড়িয়ে দেয়। যাই হোক, প্রেম তোমার জীবনে এরকম ভাবে থাকুক, তোমার কান্নাতে, তোমার যন্ত্রণাতে, তোমার ভালো লাগাতে, তোমার মাঝরাতের ঘুম না আসা রাখতে, এরকম ভাবেই থাকো। সেটা অনেক ভালো হবে আগামী দিন। দাদা একটু জানিয়ে রাখি কারা কি লিখছেন, কারা কি দেখছেন। কথাকুলি শোভা রায় দিদি রয়েছেন সাথে, লিখছে ভালো লাগছে। মোহাম্মদ মামুন ইসলাম লিখছেন অনেকদিন পর দাদা আপনার কথা শুনলাম, ওভারঅল প্রোগ্রামটি খুব সুন্দর লাগছে, লকডাউনে একটু নতুন এনার্জি পেলাম। অনেক শুভেচ্ছা, এই এনার্জিটা দেওয়ার জন্য আমরা ছোট্ট প্রয়াস, এবং যদি এই মুহূর্তটুকু কারো ভালো লাগে আমরা এতেই সার্থক। তাইবুর রহমান লিখছে গুড জব। তিন্নি ইসলাম লিখছেন খুব দারুণ লাগছে প্রোগ্রামটা, খুব সুন্দর, অনেক ধন্যবাদ। এই লকডাউনের এরকম একটা খারাপ সময়ে আমরা চেষ্টা করছি আমাদের মতন করে আমাদের কিছু মানুষকে ভালো রাখবার। আমরা জানি আমরা হট ক্যাফে, আমরা নিজেরা হয়তো অনেক মানুষের দায়িত্ব নিতে পারবো না ভালো রাখবার, সবাইকে দায়িত্ব নিতে পারবো না এই ক্ষুদ্র স্বার্থে, ক্ষুদ্র জায়গাতে অনেকভাবে কিছু করবার, কিন্তু ছোট্ট প্রয়াস নিয়ে একটু কবিতা, একটু গানে, একটু শাস্ত্রে যখন আমরা আসবার চেষ্টা করছি আপনাদের সামনে, যারা গ্রহণ করছেন তাদের তাদের জন্য আমাদের এই পরিশ্রমটুকু সার্থক। এভাবে সাথে থাকবেন, যত্নে থাকবেন, সুন্দর থাকবেন। চলো, আমার সাথে যারা রয়েছেন দর্শকরা বোধহয় একটা কবিতার জন্য অপেক্ষা করছে, রুদ্রদা একটা কবিতা হোক, তারপর আরেকটু গল্পে আসি। আরেকটি কবিতা, এই ঘরবন্দির সময় তো বেশ কিছু কবিতা লিখেছিলাম। একজন অনুরোধ করেছিলেন ভাইরাস কবিতাটা, কিন্তু ভাইরাস কবিতাটা আমি মানে প্রিন্ট আউট নিতে ভুলে গেছি, হ্যাঁ, বা নেওয়া হয়নি। তো আমার অনুরোধ রইল, ভাইরাস কবিতাটি সুবীর ভট্টাচার্য করেছেন, জানি আরো অনেকে করেছেন, দু চারজনের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, মানে হ্যাঁ, মানে আমার খুব কম মনে থাকে। সুবীর ভট্টাচার্যের কবিতা, সুবীর ভট্টাচার্য আমার এই কবিতাটাও করেছেন, পৃথিবী, কথা বলি শর্মিষ্ঠা বোধহয় পৃথিবীটা করেছিলেন যতদূর মনে, হ্যাঁ। আর দুই জীবনের বাড়ি আরো অনেকে করেছেন, হৃদয়ন ভাই করেছেন। তো ফলে আপনি শুনে নিতে পারেন কখনো না কখনো আমার ফেসবুক টাইম লাইনে গিয়ে বা ইউটিউব লিঙ্কে গিয়ে। সুবীর ভট্টাচার্য করেছেন, আমার এইটুকু মনে আছে। হ্যাঁ, তো আমি দুঃখিত যে আমি এই মুহূর্তে এটা করতে পারলাম না। তার মনে একটা কবিতা শোনায়, আমিও তিমির কান্তি। এটিও সম্ভবত আগে অনেকে করেছেন, যতদূর মনে পড়ছে মৌসুমী করেছিলেন, মৌসুমী হোসেন করেছিলেন, আর সাদেকুল করিম বোধহয় করেছিলেন এটা, ডালিয়া অবশ্য সাহা করেছিলেন। কবিতার নাম আমিও তিমির কান্তি। গ্রামের নাম আনন্দপুর, বাড়ির নাম খুশির দিনা, সেখানেই তিমির কান্তির তিন পুরুষের আজ সেরা সংসার, রাতে কায়স্থ, ভাতে গরিব, মাঝে মধ্যে খাবার জোটে, মাঝে মধ্যে মহাশূন্যে উড়ে যায় দিন রাতের জ্বলন্ত খিদে। স্বাদ থাকলেও জল জীবিকার তেমন উপায় ছিল না পরিবারে, এমনকি গলায় পৈতে ঝুলিয়ে সহজ ধর্ম ব্যবসার
জন্মগত সমান অধিকার ছিল না তাদের। আমার সঙ্গে একই স্কুলে একই ক্লাসে পড়তো তিমির কান্তি। একসঙ্গে অনেকগুলো মাটি চাপা বছর পার করেছি আমরা। কত সকাল, কত বিকেল, কত মধ্যরাত পার করেছি। যৌথ বিশ্বাসে গ্রাম ভারতের গভীরে নেমেছে দুজনে। আমার কোনো অভিযোগ নেই, নতুন কোনো তরঙ্গ ক্ষোভ নেই। আমি পারতাম না, তিমির কান্তি পারত। অসামান্য কেরামতি দেখিয়ে প্রথম হতো চিরনতুন পরীক্ষায়। একদিন যখন আমাদের অবাক যৌবন করা নাড়লো মাথায়, তরুণ মাছের মতো চঞ্চল প্রেম আসলো শরীরে, আমরা বুঝলাম চাকরির জন্য। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে ছুটলো দরখাস্ত। আমাদের কারোর কোটা ছিল, কারোর পয়সা ছিল, কারোর ছিল রাজনৈতিক দাদা দিদির হাঁটু পর্যন্ত লম্বা হাত। কিছুই ছিল না। অথচ সাপের ফনার মতো বেড়েছে জনসংখ্যা, বেকারত্ব বেড়েছে, দাঙ্গা বেড়েছে, রাস্তায় পিএইচডি। সহজ সমাজ বোধের জন্য শুধু যোগ্য চাকরি নয়, অভ্যস্ত হাতের বাইরে চলে যায় পিওনের চাকরি অথবা দারোয়ানের চাকরি। তিমির চাকরি হয়, তিমির কান্তির চাকরি হয়। বাহ, অনেক সুন্দর দাদা। এবং এরকম টিভির ক্রান্তি দিয়ে তুমি আরো লেখো, আরো লেখো। খুব খুব দ্রুত সময়টা পার হচ্ছে কেন জানি না, ভালো সময় বোধহয় এরকম ভাবে খুব দ্রুত পার হয়ে যায়। অনেক সুন্দর একটি কবিতা শুনলাম। দাদা একটা প্রশ্ন রাখি। বলুন। জানি না প্রশ্নটা কতটা কঠিন, তোমার কাছে কতটা সহজ। মানে এই বাংলা মানে কলকাতার কবিতা চর্চার একটা ভালো দিক বলো, একটা খারাপ দিক বলো। কলকাতার কবিতা চর্চার একটি ভালো দিক, একটি খারাপ দিক। কলকাতায় অনেকে ভালো লিখছেন, সেটা যেমন একটা ভালো দিক, কিন্তু একটু লেখার পর তারা যখন বিভিন্ন দাদা দিদির পেছনে ছুটে সময় নষ্ট করে কিছু কবিতা ছাপানোর জন্য, কিছু হয়তো মানে সাময়িক কিছু প্রতিষ্ঠা পাওয়ার জন্য ছুটতে শুরু করেন, তাতে হয়তো কবিতা চর্চা বিঘ্নিত হয়, যেটুকু আমার ধারণা। আমি হয়তো ভুলও বলতে পারি। তো এটা হচ্ছে একটা খারাপ দিক। আচ্ছা, বেশ। মানে লিখছে খুব সুন্দর, এবং কিছু নবীন কবি যারা একটু লেখার পরেই তারা চাইছে যে কবিতা বই লেখা। তোমার কি মনে হয় দাদা, যে একটু তারা সময় ধৈর্য নিয়ে আর একটু পরে এইগুলো পরিণত পার করে, তোমার মনে হয়? বেশ সুন্দর করে বললে। নিশ্চয়ই সে পাবে। হ্যাঁ, মানে আপনি মানে জানো যে জীবনানন্দ দাশ তার জীবদ্দশায় মানে কবি স্বীকৃতি পাননি। হ্যাঁ, কিন্তু বাংলা সাহিত্যে ওনাকে ছাড়া চলতেই পারে না, মানে বাংলা কবিতা জগৎ অন্তত এই মুহূর্তে। দাদা, তোমার প্রিয় কবিকে আমি যদি এই প্রশ্নটা সরাসরি রাখি, তোমার প্রিয় কবি? তুমি তো একজন কবি, আমাদের তোমার প্রিয় কবি কে? জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ আমার মনে হয় যে মানে যত পড়ি, হ্যাঁ, তত নতুন নতুন ভাবে আমার কাছে ধরা দেয়। আচ্ছা, আর এই প্রজন্মের কোন ছেলে রয়েছে যার লেখা কবিতা, বা এই প্রজন্মের কোন মানুষ যার কবিতা তোমার পছন্দ? এটা একজন দুজন এরকম ভাবে নাম বলাটা খুব কঠিন। হ্যাঁ, কয়েকজনের নাম বলতে পারো চেনারা ভালো লিখছে। এতে বললে কি হয় যে অনেকে অসন্তুষ্ট হতে পারেন। ভালো লাগা বা ভালো এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, বা জাজ করার মতো আমি জায়গায় নেই। তবে এইটুকু বলতে পারি, মানে মানে এটাও আমার ব্যক্তিগত ধারণা, যে যখন
আমি ওয়াশিংটন ডিসি বইমেলাতে আমন্ত্রিত কবি হিসাবে গিয়েছিলাম, আমাকে ঠিক এই ধরনের একটা প্রশ্ন করা হয়েছিল। হ্যাঁ, তখন আমি বলেছিলাম যে সারা বাংলায়, মানে দুই বাংলায় মিলিয়ে 20 জন কবি, 200 জন কবিতা পাঠক রয়েছে। হ্যাঁ, তাতে হয়তো অনেকে রাগ করতে পারেন। হ্যাঁ, কিন্তু এটা আমার ব্যক্তিগত অনুভূতি। হ্যাঁ, আমার সাথে একমত হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই তোমার স্বাধীন মতামত আমরা সাদরে গ্রহণ করি এবং আমরা জানি আসলে আসল চিত্রটা কি, কিন্তু বোঝাও, কিন্তু অবশ্যই আবারও সবকিছু অনেক ভালো হোক, সবকিছু অনেক সুন্দর হোক, সেই প্রত্যাশা রয়েছে। তোমাকে আমরা এই বাংলার মঞ্চে কবে পাবো, মানে সেরকম কি প্ল্যান রয়েছে, সেরকম কি চিন্তা ভাবনা রয়েছে তোমার? আমি তো সাধারণত বছরে একবার নিশ্চিত ভাবে যায়, কখনো কখনো দুবার যায়। হ্যাঁ, তো কিন্তু কর্মসূত্রে তো আমাকে এখানে থাকতেই হয়। হ্যাঁ, আর এখানে রিটায়ারমেন্টের কোনো বয়স নেই। তো আর এখানে থাকার কিছু সুবিধা আমি পেয়েছি, যেমন বিজ্ঞান চর্চাটা করতে পারছি ভালোভাবে। হ্যাঁ, আর এখানে থাকার সূত্রেই হয়তো আমি ওই যে বিভিন্ন মানুষের সাথে মেলামেশা হওয়ার সুযোগ হয়েছে। হ্যাঁ, এবং বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের সাথে মেলামেশা করার সুযোগ হচ্ছে। হ্যাঁ, তাতে আমার কবিতাও হয়তো সমৃদ্ধ হচ্ছে। হ্যাঁ, তো মানে সেই অর্থে তো কোনো মানে বাংলায় থাকলে হয়তো মানে অনেক বেশি বাংলা কবিতা, বাংলা কবিতাটা নিয়ে আমি লিখি, মানে বাংলা ভাষায় লিখি। হ্যাঁ, অন্য কোনো ভাষায় লিখি না। হয়তো বাংলায় থাকলে কিছু সুবিধে হতো আমার, তবে সবার তো সবকিছু হয় না। যাই হোক, তোমার ওখান থেকেই যতটা তোমার প্রয়াস চলছে অতটা চলুক। আমরা এই মঞ্চে আমরা চাই তুমি বছরে একবার আসতে, ওটা বছরে 10 বার আসো, আমরা তোমাকে আরো অনেক বেশি বেশি চাই। ধন্যবাদ দাদা। ওই যে একটু কবিতার মতন করে যদি বলি, ইচ্ছে ছিল তোমার জন্য বিপ্লবী এক প্রেমিক হব, ইচ্ছে ছিল তোমার জন্য বিপ্লবী এক প্রেমিক হব, একটা জীবন জন্ম জুড়ে তোমার প্রথম পুরুষ হব। যারা দেখছেন, মানে কবি রুদ্রশঙ্করের কবিতার ভক্ত অনেকেই, এবং তারাও চাইছে এরকম কবিতার পুরুষ তাদের জীবনে আসুক কোথাও। আমি সরাসরি তোমার কাছে এই প্রশ্নটা রয়েছে, তোমার কবিতার যারা ভক্ত তোমাকে এরকম একটা ভালো কবিতার পুরুষ মনে করে, তোমার ভক্তদের জন্য, তোমার যারা লেখনীর যারা ভক্ত তাদের জন্য কি বলবে আমাদের আজকে এই সত্যি? আমি তাদেরকে বলবো যে ভালো কবিতা পড়ুন, অনেক ভালো লিখছেন, খুঁজে বার করুন। হ্যাঁ, মানে অযথা নামের পিছনে দৌড়ে লাভ নেই। হ্যাঁ, বরং ভালো কবিতার পিছনে দৌড়ানো ভালো। হ্যাঁ, সেটুকুই বলবো, ভালো কবিতা পড়ুন, তাতে নিজের কবিতা পড়ার বা বোঝার হ্যাঁ একটা ভালো জায়গা তৈরি হবে। কবিতাকে বুঝতে হবে, সেটা থাকবে। একটু একটু দেখি কারা কি লিখেছে দাদা। আহসানুল্লাহ মন্ডল, সে একজন শিক্ষক, লিখছেন যে তারাবির নামাজ পড়ে খুব টায়ার্ড লাগছিল, প্রোগ্রামটা দেখে অনেক উজ্জীবিত হলাম, বেশ টেক মাই লাভ, বেশ অনেক সুন্দর, সে লিখেছে, অনেক ভালো লাগছে কবিতা। ভাইয়া একটা কবিতা শুনি, এবং অনেকেই সেই অপেক্ষা করছেন বলে আমার দর্শকরাও, যারা তোমার ভক্তরাও রয়েছে আর কি, একটা কবিতা শুনি আমরা একদম শেষের দিকে, এই ভাগে একটা কবিতা, ছোট একটি কবিতা শোনায়। বছর দুয়েক আগে পত্রভারতী প্রকাশনী বার করেছিল, যদি আমায় বলতে পারো, বছর 2-3 আগে বোধ হয়। হ্যাঁ, না 2016-তে বেরিয়েছিল। আর বছর খানেক আগে বোধ হয় এই নতুন একটা বই বেরিয়েছিল, বাদামি সবুজ অক্ষরগুলো। তো দুটোই পত্রভারতী বার করেছে। বাংলাদেশ থেকে বেশ কিছু কবিতার বই বেরিয়েছিল, আর প্রতিভাসও বার করেছিল বোধ হয় কিছু। তো যাই হোক, আমি কবিতাটা পড়ি, যদি আমায় বদলে ফেলো। ছোট্ট একটি কবিতা, প্রেমের কবিতা। বদলে গেছে রাস্তাগুলো, সস্তা কোনো নিয়ম মেনে, কেউ রাখেনি কারোর কথা, উঠছে কথা লোকের কানে।
লোক বলে সে বদলে যেতে, ঠিক তখনই সন্ধ্যা এলো। আর পাজরায় তীর্থ করে ঝাল নোনতা আদরগুলো। রাস্তা থেকে প্রেম তুলে নি, ভাগের নিচে ভাগ বসিয়ে। ঘুমের জলে সে ভেসে যায়, চাপটে ধরি স্বপ্ন দিয়ে। যেই ধরেছি শক্ত করে, সব পাখিরা মুক্তি পেল। আবার কবে দেখবো আকাশ, যদি আমায় বদলে ফেলো। মৌসুমী হোসেন আমাকে বদলে ফেলেছে। বাহ, অসাধারণ। এভাবে ভালোবাসার রাস্তা না বদলাক, ভালোবাসার রাস্তা আজও বাঁকা না হোক, ভালোবাসার রাস্তা সোজা হোক, আর আমরা সবাই আমাদের ভালোবাসার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাই তোমার কবিতার মতন করে। বেশ দাদা, আমরা একদম শেষ পর্যায়ে, ইচ্ছে করছে না একদম শেষ করবার এই আড্ডা, তারপরেও কি করতে হয়, সময়ের আপেক্ষিকতাকে মেনে নিতে হয় আমাদের। দাদা, তোমার কাছে সরাসরি যে প্রশ্নটা এবার করবো, বিজ্ঞানী রুদ্র শঙ্কর কবি রুদ্র শঙ্করকে 10-এ কত দেবে? খুব কঠিন প্রশ্ন। বিজ্ঞানের জগতে যা কাজ করি তার একটা মানে প্রপার ডকুমেন্টেশন থাকে। হ্যাঁ, আর কবিতা তো ভীষণভাবে আপেক্ষিক। হ্যাঁ, আমি মনে করি যে আমি এখনো পর্যন্ত সেই কবিতা লিখে উঠতে পারিনি যে কবিতার জন্য আহ, মানে আমার কবিতা চর্চা করা শুরু হয়েছিল। হয়তো কোনোদিন পারবো, এখনো মানে 5-এর নিচেই রয়েছে। আচ্ছা, কাছে নিচে, কিন্তু আমার মনে হয় যে তোমার ভক্তরা বা আমরা আরো অনেক বেশি দিই তোমার তাতে, সেই 10-এ তুমি অনেকটা বেশি নাম্বার পাও আমাদের কাছে। বেশ, এভাবেই অনেক সুন্দর সুন্দর লেখো দাদা, অনেক সুন্দর সুন্দর যত্ন যত্ন করে লেখা আমরা পাই। আমরা তোমরা যারা বাইরে রয়েছো, এই মুহূর্তে সারা ভারতবর্ষ থেকে আমাদের প্রার্থনা রয়েছে অনেক সুন্দর থাকো, এবং আমরা চাই যে আবার আমরা খুব সুন্দর সৌচে মিলেমিশে যাব। ভাইয়া, ভারতবর্ষের অবস্থা এখনো তাই, একদম লকডাউন, ঘরবন্দি মানুষ, এবং আমরা প্রতিদিন এই যে আতঙ্ক শুনতে শুনতে বড্ড ক্লান্ত সবাই। তুমি তো অনেক ভালো জায়গাতে এই মুহূর্তে বিলং করো, তুমি জানো অনেক কিছু, দেখো বহু দেশ তোমার ঘোরা, বহু চিকিৎসকের সাথে তোমার কথাবার্তা হয়, যারা রিসার্চ করছে তাদের সাথে কথাবার্তা হয়, এবং করোনা নিয়ে তুমি অনেক চিন্তা ভাবনা করছো, অনেক তোমার লেখা পড়েছি। তুমি আমাদের ভারতবর্ষের মানুষকে, তুমি ওই জায়গা থেকে এখন কবি হিসেবে নয়, তুমি বিজ্ঞানী হিসাবে তুমি আমাদেরকে কতটা আশ্বস্ত করছো, বা কি মনে হচ্ছে তোমার? করোনার এখন যে করোনা ভাইরাসের একটা প্যান্ডেমিক প্রায়, তো কিন্তু বিষয় হচ্ছে যে ভাইরাসটি অতি দ্রুত জিনোম সিকোয়েন্স চেঞ্জ করছে। যদিও মানে আমাদের এমআরই ইউনিভার্সিটি এবং পৃথিবীর অন্যান্য অনেক ভালো ভালো ইউনিভার্সিটিতে কাজ হচ্ছে, মানে ভ্যাকসিন তৈরির কাজ হচ্ছে, অনেকগুলো বায়োটেক কোম্পানি মানে কোলাবোরেশন করে কাজ করছে। হ্যাঁ, অনেক সময় অনেক শুনেছি যে ফেজ 1, কিছু কিছু সময় ফেজ 2 ট্রায়ালেও রয়েছে। তো আমরা হয়তো কয়েক মাস ঠিক বলা ভুল, কিন্তু মানে নেক্সট ইয়ারের কোনো একটা সময় আশা করি ভ্যাকসিন পেয়ে যাব। তবে আমাদের সতর্কতার সঙ্গে থাকা উচিত। হ্যাঁ, অযথা মানে পাবলিক মেলামেশা করা বোধহয় প্রয়োজন এই মুহূর্তে, অন্তত আরো কয়েকটা মাস। হ্যাঁ, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না, কারণ দ্রুত চেঞ্জ হচ্ছে তো জিনোম সিকোয়েন্স। তো কি হবে না হবে, হ্যাঁ, এই মুহূর্তে একদমই বলা যাচ্ছে না। তবে সাবধানতা অবলম্বন করে থাকা উচিত। হ্যাঁ, যতটা সম্ভব ঘরে থাকা উচিত। বেশ, একদম তাই। সুপ্রিয় দর্শক যারা রয়েছেন, কবি রুদ্র শঙ্কর নয়, বিজ্ঞানী রুদ্র শঙ্কর যা বললেন, একটু সতর্কতা মেনে আমরা চলি, এবং অবশ্যই আজকের দিনটা ভালো পেতে গেলে কাল দিনটা ভালো পেতে গেলে আজকে অনেক সুন্দর ব্যবহার করা উচিত। আমরা আজকের দিনটা ব্যবহার করি, এবং মনে হয় আগামী একটা সুন্দর আগামী আমরা পাবো, একটা নতুন সূর্যোদয় আমরা দেখবো, আবার সবাই আমরা আগের মতন করে মিশে থাকবো। রুদ্র শঙ্কর দা, একদম তোমার শেষ কবিতা, মানে এটা তোমার শেষ কবিতা দিয়ে আমরা শুরু করবো, আমরা একদম শেষের দিকে, তুমি শেষের কোন কবিতাটা পড়বে? শেষের কবিতা
শেষের কবিতা বাঙালির বঙ্গবন্ধু পড়ি। বাঙালির বঙ্গবন্ধু কবিতাটি অনেকে আবৃত্তি করেছেন দুই বাংলাতেই, এবং কবিতাটি গানও হয়েছে। পরাগদা সুরে লোপাদি গেয়েছেন, তারপরে মৌসুমীও এই কবিতার হ্যাঁ দুটো ভিন্ন ধারায় গাওয়া হয়েছে, কিন্তু সুরটা মোটামুটি একই রকম ছিল। তো ওটা বাংলাদেশের একটি কোম্পানি, নামটা আমি ভুলে যাচ্ছে, হ্যাঁ বার করেছিলেন, তো ইউটিউবে পাওয়া যাবে বাঙালির বঙ্গবন্ধু। আর এটা কবিতাটি কি বলে ব্রত দিদি আবৃত্তি করেছেন, ব্রততী পরম্পরায় ওনার কণ্ঠে শুনতেও পারেন। কবিতার নাম বাঙালির বঙ্গবন্ধু। কত যুগ ধরে স্বৈরাচারের ঢেউ, কত যুগ ধরে কফিন গুনেছে সব, ঠিক তখনই দাঁড়িয়েছ এসে তুমি, ঠিক তখনই দাঁড়িয়েছে উৎসব। রোদের ভূমিকা বোঝেনি চরমপন্থী, আঘাতে আঘাতে বিক্ষত করে কারা। ক্লান্ত প্রেমিক বিদায়ের দিন এলো, খুনিরা কোথায় কোথায় গিয়েছে তারা। বীরের কখনো মৃত্যু হয় না জানি, আমরা ভুলিনি মৃত শহীদের শোক। তোমার স্বপ্নে আমরা স্বপ্ন দেখি, বাঙালি জীবনে মুক্তির কথা হোক। রক্ত সবুজে সাহস পেয়েছে জাতি, রক্ত সবুজে প্রাণ পেয়েছিল ভাষা। প্রতিবাদ ছিল চাঁদের উল্টো দিকে, বাঙালির মনে সূর্য করেছে বাসা। তারই উল্লাস মায়ের ভাষায় শিখি, তারই উল্লাস পদ্মা মেঘনা জলে। আজও বাংলায় পাখি ডাকবার আগে স্বাধীনতা যেন মজ্জায় কথা বলে। তোমাকে জানার প্রেরণায় জাগে বোধ, তোমার মুক্তি কোটি মানুষের কাছে। বাংলার ঘরে শেখ মুজিবুর ছিল, বাংলার ঘরে শেখ মুজিবুর আছে। ধন্যবাদ। অসাধারণ আরেকটা সৃজন, সত্যি সুন্দর দাদা। মানে এই কবিতা এরকম ভাবে আরো ছড়িয়ে পড়ুক, আমার মনে হয় এপার বাংলা ওপার বাংলা দুই বাংলার মানুষের কাছে এই কবিতা। এই বাঙালি বঙ্গবন্ধু তিনি বাঙালিরই, যারা বাংলা ভাষায় কথা বলি আমরা মনে হয় তিনি আমাদেরই। দাদা একদম শেষ, আমাদের শেষ করতেই হচ্ছে, কিচ্ছু করার নেই, সময়ের অপেক্ষা তো মেনে নিতে হচ্ছে শেষ করবার। যদিও একদম ইচ্ছা নেই, তোমার সাথে আড্ডায় বসলে ঘন্টার পর ঘন্টা এভাবে কেটে যাবে আমাদের কবিতা শুনতে, আমাদের দাদা যারা এতক্ষণ দর্শক যারা দেখলেন, যারা লিখছেন, দু এক কথা তাদেরকে শুভেচ্ছা বার্তা কি দেবে? হ্যাঁ, যারা শুনছেন যারা দেখলেন সকলকে শুভেচ্ছা, এবং সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। যেমন তুমি চেয়েছিলে সন্ধ্যে তারা হতে, যেমন তুমি চেয়েছিলে সন্ধ্যে তারা হতে, মোমের আলো হাতে নিয়ে ছিলাম অপেক্ষাতে। সে তুমি এখন নেই, সে আলো হারিয়েছে খেই। ভালোবাসা এ তো বিনি সুতোর মালা, স্বীকার করলে আছে, অস্বীকার করলে নেই। একদম আমাদের এই ভালোবাসা অস্বীকার না হোক দাদা, তুমি যত দূরে থাকো আমাদের ভালোবাসা স্বীকার থাকুক। দর্শক যারা এতক্ষণ ধরে দেখলেন, আমার সব প্রিয় মুখরা দেখেছেন এতক্ষণ ধরে, তাদের সাথে ভালোবাসা আমার কখনো অস্বীকার না হোক। এভাবেই থাকবে, যত্নে থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভরাত, দেখা হচ্ছে আগামী পর্বে।